আজ আমরা ডুব দেব জসীমউদ্দিনের অমর কাব্য নকশিকাঁথার মাঠের জগতে। এটা এমন এক প্রেমের গল্প, এমন এক বিচ্ছেদের গাথা, যা কিনা অক্ষরে অক্ষরে বোনা হয়েছিল একটা কাঁথার জমিনে। আচ্ছা, শুরুতেই নামটা একটু খেয়াল করা যাক। নকশিকাঁথার মাঠ, এই নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো গল্পের আত্মা। একটা বিষণ্ণ কাব্যিক সুর যেন শুরুতেই বেঁধে দেওয়া হয়েছে। তো গল্পটা শুরু হচ্ছে দুটো গ্রামকে নিয়ে। এই দুই গ্রামের মধ্যে যুগ যুগ ধরে শত্রুতা, আর তাদের ঠিক মাঝখানে আছে এক বিশাল মাঠ। এই মাঠটা যেমন তাদের বিভেদের সাক্ষী, তেমনি আবার কিছু গোপন সংযোগেরও। শত্রুতাটা কিন্তু সাধারণ কোনো ঝগড়াঝাঁটি নয়, এতটাই মারাত্মক ছিল যে বলা হয় দুই গ্রামের মাঝের বিলের জল নাকি লড়াইয়ের রক্তে বহুবার লাল হয়ে গেছে। এই ভয়ঙ্কর বিদ্বেষটাই হল গল্পের পটভূমি। কিন্তু মজার ব্যাপার হলো, এত শত্রুতার পরেও প্রকৃতি বা মানুষের মন কিন্তু সীমানা মানত না। এক গ্রামের ছেলের বাঁশের সুর ঠিকই ভেসে যেত অন্য গ্রামের মেয়ের কানে, পাখিরাও তো উড়ে যেত এপাড়া ওপাড়া। মানে সংযোগের একটা ক্ষীণ সুতো ঠিকই ছিল। তো এই প্রেক্ষাপটে চলুন পরিচিত হওয়া যাক আমাদের গল্পের মূল দুই চরিত্রের সাথে, রূপাই আর সাজু। তাদের প্রেমই এই কাব্যের প্রাণ। রূপাই আর সাজু, কি দারুণভাবে কবি তাদের এঁকেছেন, তাই না? একজন যেন বর্ষার কালো মেঘ, ইস্পাতের মতো তার শরীর, অন্যজন সোনার বরণ, একেবারে ফুলের মতো নরম। সম্পূর্ণ বিপরীত, অথচ একে অপরের পরিপূরক। মানে রূপাইকে শুধু একজন সাধারণ কৃষক ভাবলে কিন্তু ভুল হবে। সে ছিল এক কথায় তার গ্রামের নায়ক। কি বাঁশি বাজানো, কি লাঠি খেলা বা জারি গান, সব কিছুতেই সেরা। গ্রামের মুরব্বীরাও তাকে সমীহ করত। আর অন্যদিকে সাজু, সেও কিন্তু কোনো অংশে কম ছিল না। লোকে তাকে ডাকত সোনায় বরণ পাখি। তার হাতের নকশিপিঠা, তার বোনা শিকে আর বিয়ের গানে তার সুর, সব মিলিয়ে সেও ছিল তার গ্রামের অর্গলীয়, তার শিল্পের জন্য সবার প্রিয়। তো এমন দুই গ্রামের দুই গুণী মানুষের মধ্যে প্রেমটা হলো কিভাবে? চলুন এবার সেই গল্পটা দেখি, যার শুরু হয়েছিল তাদের প্রথম দেখা হওয়ার মধ্যে দিয়ে। তাদের দেখা হওয়ার গল্পটা বেশ অদ্ভুত, আর এর সাথে জড়িয়ে আছে বদনাবিয়ে নামের একটা পুরনো লোকপ্রথা। খরা হলে গ্রামের মেয়েরা বাড়ি বাড়ি গিয়ে গান গেয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করত। তো সেই রকমই এক খরার দিনে সাজু তার দলবল নিয়ে হাজির হয়েছিল রূপাইয়ের বাড়িতে। আর ঠিক তখনই রূপাইয়ের চোখে পড়ে যায় সাজু। ব্যাস, প্রথম দেখাতেই একটা গভীর টান অনুভব করে সে। এরপর রূপাই নানা অজুহাতে সাজুর গ্রামে যেতে শুরু করে, আর গ্রামে যা হয়, কানাকানি গুঞ্জন, দেখতে দেখতে ব্যাপারটা দুই গ্রামে ছড়িয়ে পড়ল, একটা কেলেঙ্কারির দিকে মোড় নিল। কিন্তু দেখুন, ব্যাপারটা সমাধান হলো কি দারুণভাবে। যে কেলেঙ্কারি সাজুর সম্মানহানি করতে পারত, দুইবারের মায়েরা উদ্যোগ নিয়ে সেটাকেই একটা সম্মানজনক বিয়েতে পরিণত করলেন। ঘটক পাঠালো হলো, আর দুই পরিবারের সম্মতিতে কেলেঙ্কারি হয়ে গেল উৎসব। বিয়ে তো হলো, কিন্তু সুখের সময়টা খুব বেশি দীর্ঘ হয়নি। এখান থেকে গল্পটা একটা মর্মান্তিক মোড় নেয়, যেখানে আনন্দ আর যন্ত্রণা যেন হাত ধরাধরি করে আসে। তাদের ভালোবাসার গভীরতাটা বোঝা যায় বিয়ের একটা ছোট্ট ঘটনা থেকে। সাজু পায়েস মুখে দিয়েই লজ্জা পেয়ে সরিয়ে রেখেছিল, আর রূপাই সবার সামনে সেই পায়েসটুকু তুলে খেয়ে নিল। কি মিষ্টি একটা মুহূর্ত! কিন্তু এই সুখটা টিকল না। তাদের এই ছোট্ট সুখের সংসার এক ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ল। ট্র্যাজেডির শুরুটা হল গাজনার চরের ধানক্ষেত নিয়ে। পাশের গ্রামের লোকেরা এসে ধান কেটে নিয়ে যাচ্ছিল। গ্রামের খুব সাধারণ একটা বিষয়, জমি নিয়ে বিরোধ, সেটাই হয়ে দাঁড়ালো ভয়ঙ্কর এক সংঘাতের কারণ। আর সেই লড়াইয়ের ময়দানের রূপাইয়ের রণহুঙ্কার ছিল আলী, আলী। এই ডাকেই সে তার গ্রামের সবাইকে একজোট করেছিল নিজেদের জমি আর সম্মান বাঁচানোর জন্য। একবার ভাবুন দৃশ্যটা, যারা মাঠে ফসল ফলায় তারাই হাতে তুলে নিয়েছে লাঠি, সরকি, রামদা। মানে সাধারণ কৃষক মুহূর্তের মধ্যে হয়ে উঠল যোদ্ধা, তাদের হাতের সাধারণ জিনিসই হয়ে উঠল অস্ত্র। আর সেই লড়াইয়ের একেবারে কেন্দ্রে ছিল রূপাই। যে রূপাই বাঁশি বাজাত, সেই রূপাইয়ের হাতেই তখন মৃত্যুর তাণ্ডব। এই একটা ঘটনা তার জীবনটা, তার পরিচয়টা পুরোপুরি বদলে দিল। আর এখানেই আমাদের জন্য একটা প্রশ্ন থেকে যায়,
যে কৃষকের হাত একবার রক্তে ভিজে যায় সে কি আর ঘরে ফিরতে পারে? তার ভালোবাসার মানুষটির কাছে কি তার আর কোনো আশ্রয় থাকে? এই প্রশ্নটাই যেন পুরো কাব্য জুড়ে ধ্বনিত হতে থাকে।